10 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্ট কী এবং এটা কী কাজে কীভাবে ব্যবহার হয়। আমাদের এটা প্রফেশনাল কম্পিউটার কোর্স, তো এখানে আসলে প্রত্যেকটা লাইনে লাইনে মুখস্থ করানো হবে না। একজন মানুষের প্রয়োজনে যতটুকু জানা দরকার আমরা ওইটুকু জানবো, যেগুলো আসলে প্রয়োজনে আমরা আবার নিজেরা নিজেরা খুঁজে নিতে পারবো। তো আমরা পাওয়ার পয়েন্টে কী কাজ করে সেটা আমরা একটু দেখব এবং কীভাবে করে। প্রথমে আমরা একটা স্যাম্পল দেখি, কোনো একটা ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা আপনার দেখেছি স্যাম্পল দেখে যে পাওয়ার পয়েন্ট আসলে কী কাজ করে। পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। কী সফটওয়্যার? আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্যাম্পল দেখার জন্য এখানে আমরা ইমেজে ক্লিক করতে পারি। এই যে এই সব প্রেজেন্টেশন দিয়ে কেউ ভিডিও তৈরি করে। যেমন আমি যদি আজকের এই ক্লাসটা কোথাও আমি লেকচার দিতে যাই এবং এর উপরে যদি আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করি, একটা স্লাইড আসে, যে আজকের টপিক নিয়ে একটা স্লাইড আসলো, হাউ টু অপারেট পাওয়ার পয়েন্ট, তারপর আমি সেটার উপরে লেকচার দিলাম অথবা লেকচার রেকর্ড করে রাখলাম, সেটা কারো আমি দিলাম, সে এই ভিডিও দেখে দেখে শিখলো। কোম্পানিতে চাকরি করেন, আপনাকে বললো যে আপনি এই গত মাসে যে কাজ করছেন এর উপরে প্রেজেন্টেশন দেন। তখন গত মাসে আমি প্রথমে প্রজেক্ট শুরু করছি, এরপরে আমি তথ্য সংগ্রহ করছি, এরপর আমি প্রোডাক্ট লঞ্চ করছি, এরপর মার্কেটিং করছি। তো প্রত্যেকটার উপরে আপনি লেকচার এবং এই সংক্রান্ত লেখা, ইমেজ, কোনো গ্রাফ, চার্ট দিয়ে এক একটা পেজ আপনি ডিজাইন করবেন। এমন অনেকগুলো পেজ থাকতে পারে, যেমন এখানে দেখাচ্ছে অনেকগুলো পেজ আছে পৃথক পৃথক, তাই না? এক একটা পেজে এক এক ধরনের তথ্য সে শো করছে। এছাড়া এক এক পেজের এক এক রকমের ডিজাইন হতে পারে তার এলিমেন্ট অনুসারে। লেখাপড়ার জন্য করলে, যেমন স্টুডেন্টদের জন্য যখন করে তখন একরকম ডিজাইন হয়, বিজনেসের জন্য করলে আর এক রকম ডিজাইন হয়, বাচ্চাদের পড়ানোর জন্য যদি একরকম প্রেজেন্টেশন হয়, ছবিটা কার্টুন কুটুন দিয়ে কালারফুল, বড়দের পড়ানোর জন্য এরকম হবে না, তাই না? তো প্রেজেন্টেশনের ধরন আসলে নির্ভর করে আমি কি বিষয়ের উপর প্রেজেন্টেশন করব, তার উপর ডিপেন্ড করে। এই যে এখানে একটা প্রেজেন্টেশন আছে, প্রথম পেজটা হলো স্কুলস ইন সিজন। হ্যাঁ, তো সেশন, এই সেশনের জন্য স্কুলের প্রথম একটা পেজ দিছে, তারপরে অন্য পেজ আছে, ক্লিক করবে, এক এক জিনিস লেখা থাকবে। তো আমরা এগুলো কীভাবে করে সেটা দেখব। কথা না বলে আমরা চলে যাই। আমরা যে এই কাজের জন্য, প্রেজেন্টেশনের জন্য আমরা বেসিক্যালি ওইগুলো প্রেজেন্টেশন হয়, প্রেজেন্টেশন পাওয়া যায় ওইসব তোমার যে কোনো ক্লাসের বইয়ের উপরে প্রেজেন্টেশন পাওয়া যায়। বাংলাদেশের একটা গভর্নমেন্ট সাইট আছে, আমি এটাও দেখাই দিই, যে ওর নাম হচ্ছে শিক্ষক বাতায়ন। শিক্ষক বাতায়ন নামে একটা ওয়েবসাইট আছে। সেখানে যদি আমরা যাই, সেখানে বিভিন্ন শ্রেণীর উপরে প্রেজেন্টেশন তৈরি করে রাখে বিভিন্ন স্যারেরা। হ্যাঁ, তোমাদের যদি কোনো বিষয়ের উপরে জানতে হয়, যেমন এখান থেকে ক্লাস সিলেক্ট করা যাবে কন্টেন্টের জন্য, পাঠ সংশ্লিষ্ট ছবি, ইমেজ, ভিডিও ক্লাস, প্রেজেন্টেশন, এই যে আছে না প্রেজেন্টেশন, এখানে প্রেজেন্টেশনে ক্লিক করি। প্রেজেন্টেশনে ক্লিক করার পরে এখানে শ্রেণী, এখানে যাই, এই যে বিভিন্ন প্রেজেন্টেশন আছে। এই যে উচ্চতর গণিত আছে, হ্যাঁ, উচ্চতর গণিত একটা প্রেজেন্টেশন দিচ্ছে সে, অধ্যায় 2 দেখা দিচ্ছে। প্রেজেন্টেশনে নবম শ্রেণীর জন্য বিষয় উচ্চতর গণিত, অধ্যায় 2 আংশিক ভগ্নাংশ। এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা আমরা এই যে ডাউনলোড দিলাম, একটু ডাউনলোড করি, সমস্যা নেই, স্যাররা কষ্ট করে ডিজাইন করছে, আমরা সেটা দেখব। ডাউনলোড হয়ে গেছে। তাহলে এটা প্রেজেন্টেশন, যেহেতু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা ওপেন হবে কি দিয়ে? পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দিয়ে। কি দিয়ে? পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দিয়ে। আমাদের কম্পিউটারে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার থাকতে হবে। আগে ওটা ডাউনলোড হয়েছে, আমরা দেখি আছে কিনা। আমরা কীভাবে, আমরা জাস্ট POWER লিখলাম, হ্যাঁ, চলে আসছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তার মানে আমাদের কম্পিউটারে এটা আছে। আমরা এটা এখানে একটা ক্লিক করে ওপেন করে রাখলাম। এই যে পাওয়ার পয়েন্ট, এখানে ব্ল্যাঙ্ক স্লাইড আসছে, কারণ আমি তো কোনো ডিজাইন করি নাই, তাই না? এইবার আমরা করি কি, এখান থেকে ওপেন করতে পারি, তাই না? ফাইল থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন ওপেন করছি, এখানে একই রকম, জাস্ট ওপেনে ক্লিক করে ডাউনলোড থেকে আমরা যেটা ডাউনলোড করছি সেটা ওপেন করবো। আমরা ডাউনলোডে চলে যাই। এই যে এটা ডাউনলোড হয়েছিল একটু আগে, হ্যাঁ,
ওপেন দিলাম, প্রবলেম আছে এই ফাইলটায়, প্রবলেম রিপেয়ার দিলাম, হয়ে গেল। এই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তার প্রথম স্লাইড, এটাকে বলে একটা স্লাইড। আমরা পরের স্লাইডে যদি যাই, আমরা এখান থেকে ডাউন করলে, স্ক্রল ডাউন করলে পরের স্লাইড আসবে, অথবা এখান থেকে ক্লিক করেও আনা যায়। হ্যাঁ, আচ্ছা, পরের স্লাইডে লিখছে এটা নবম শ্রেণী, মোট শিক্ষার্থী 50 জন, উপস্থিত 40 জন। উনি ক্লাসের উপর করছে এটা। হ্যাঁ, এবং ক্লাসের ইনফরমেশনটা দিয়ে রাখছে, বিষয় বিস্তারিত কয় তারিখে এটা করছেন ক্লাসটা সেটাও দিচ্ছেন। এরপরে দেখা যায় এখানে ভগ্নাংশের একটা ছবি দিচ্ছেন, রিলেটেড টেক্সট দিচ্ছেন, তাই না? এরপরে আংশিক ভগ্নাংশ নামে আবার একটা অংশ নিছে, যে আংশিক ভগ্নাংশ কি, আংশিক ভগ্নাংশ কাকে বলে, ডেসক্রিপশন, একটা হেডিং ব্যবহার করছে মোটা অক্ষরে, আর ডেসক্রিপশন দিচ্ছে একটু ছোট করে, তাই না? এরপরে একটা সমস্যা নিছে, 5x/x ইন্টু x+2, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এটা কীভাবে করবে এখানে দেখা দিচ্ছে। মনে করি সামথিং দুইটা সমীকরণ নিছে, নেওয়ার পরে এগুলো নিয়ে এসে এটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করছে। তো এই যে এই স্লাইডটা শেষ, হ্যাঁ, ধন্যবাদ দিয়ে শেষ করছে। টোটাল এই যে শুভেচ্ছা থেকে ধন্যবাদ পর্যন্ত অনেকগুলো স্লাইড নিয়ে সে একটা প্রেজেন্টেশন শেষ করছে। এটা যে কোনো বিষয়ের উপর হতে পারে, এবং সেই বিষয়ের উপর রিলেটেড ইমেজ, টেক্সট এবং আরও অনেক কিছু ব্যবহার করা যেতে পারে। তো এগুলো কীভাবে করে আমরা এখন দেখব। ধরে নিই আমাদের কাছে কোনো স্লাইড নেই, আমরা এইটাকে ক্লোজ করতে চাই, স্যারের এটা ক্লোজ করে দিই। হ্যাঁ, তো এটা ক্লোজ করতে চাইলে আমরা ক্লোজে ক্লিক করবো। তো এই আমাদের সফটওয়্যার ওপেন আছে, সফটওয়্যার ক্লোজ করলে তো এখান থেকে করতে হবে, তাই না? অথবা ফাইল থেকে এক্সিটে যেতে হবে। আমরা জাস্ট ক্লোজ করেছি, তার মানে সফটওয়্যার ওপেন আছে, ফাইলটা ক্লোজ হয়েছে, ঠিক আছে না? মাইক্রোসফট ওয়ার্ডে তো আমরা শিখছি এটা। এখন আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। কিবোর্ড থেকে আমরা বরাবরের মতো Ctrl+N দিতে পারি, যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা Ctrl+N দিয়ে নতুন পেজ আনি, এখানে আমরা চাইলে সেভাবে Ctrl+N দিতে পারি। দেওয়ার পরে চলে আসছে। অথবা আমরা ফাইল মেনুতে ক্লিক করে নিউতে ক্লিক করে আমরা নতুন প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারি। তো এখন এই প্রেজেন্টেশনে আসার পর একটা পেজ আসছে, এই পেজটা ব্ল্যাঙ্ক, এখানে দেখাচ্ছে স্লাইড 1। তো এটা একটা স্লাইড, এখানে আমরা এখানে এখানে আমরা লিখতে পারি, আমরা লিখলাম দিস ইজ আ নিউ প্রেজেন্টেশন। আচ্ছা, এটা লিখলাম। এখন চাই কি, এটা যেহেতু একটা হেডিং, এটা একটু বোল্ড বা মোটা করতে হবে। এই যে কিবোর্ড থেকে Ctrl+B দিতে পারি, এখান থেকে বি চাপতে পারি, সাইজ বড় করতে পারি, 44 আছে বা 48 দিতে পারি, অ্যান্ড দেন বোল্ড করলে একটু মোটা হয়ে যাচ্ছে, তাই না? এটাকে কালার করতে পারি, এটসেট্রা, যে কোনো কিছু করতে পারি। এটা একটা শেপের ভিতরে আনতে পারি। এরপরে আমরা এখানে ডেসক্রিপশন লিখতে পারি। কেন মাঝখানে আসছে বলো তো? অ্যালাইনমেন্ট উইথ দ্য সেন্টার দেওয়া, তাই না? এখন আমার মনে হয় যে না, আমি মাঝখানে দেবো না, তাহলে কি করবো, এখান থেকে লেফট করে দিলাম, হয়ে গেল। রাইট করে দিলাম, হয়ে গেল। অথবা আমরা এখান থেকে কি জয়েন করতে চাইছি কিনা সেটা দেখলাম। You are the only one here, so the call in less than 2 minutes. মানে কেউ জয়েন করে না, এই জন্য দেখাচ্ছে। আচ্ছা, না জয়েন করুক, করে যা হয় হোক। এখান থেকে আমরা বুঝতে পারছি না, এবং জাস্টিফাই করলাম, লেখা কম, যতটুকু পারছে সমান করছে, আমরা সেন্টারেই থাকি, দেখতে সুন্দর লাগতেছিল। হ্যাঁ, এখন এইটুকুকে আমরা চাইলাম যে এটাকে আমরা লাল লেখা দিয়ে দেবো। এখন এই যে এখানে দেখাচ্ছে স্লাইড 1 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে আমরা একটা ইমেজও আনতে পারি। কীভাবে আনতে পারি? আমরা ইনসার্টে যাব, ওই ওয়ার্ডে যেভাবে আমরা আনছি এখানে সেভাবে আনবো। ইনসার্টে গিয়ে আমরা পিকচার, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আর পাওয়ার পয়েন্টে একই রকম সিস্টেম। আমরা এখান থেকে একটা ইমেজ আনি। আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, না সরি, আমাদের রিলেটেড কিছু ইমেজ আছে, রিলেটেড ইমেজ, অনলাইন আইটেম, ওয়েবসাইট, কোর্স পিক। এই যে আমাদের এটা হচ্ছে বেসিক কম্পিউটার, আমরা এটা নিয়ে আসলাম।
এখন সব ঢেকে গেছে না? তো ঢেকে গেলে কি হয়েছে, আমরা জাস্ট ছোটো করে দেবো। এখন আরও ছোট করে দিছি। কিন্তু মনে হচ্ছে কি আর একটু বড় দরকার, কিন্তু বড় করলে যে সাদা অংশে লেখায় ঢাকে নেই, সাদা অংশে ঢেকে গেছে, তাই না? এটার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এটা দেখছি, আমরা চলে যাবো এই যে এটাকে ফরম্যাটের জন্য, এই যে এইরকম ফরম্যাট পেজ, পিকচার আসার পরে পিকচারের জন্য ফরম্যাট ট্যাব ওপেন হয়ে আছে, তাই না? ফরম্যাট মেনুটা আমাদের সামনে ওপেন হয়ে আছে। তো এইটাকে আমরা করব কি, এই যে এখান থেকে আচ্ছা আমরা এখন এই যে ফরম্যাটে আছি, এই ফরম্যাটের ভিতরে আছি। আমাদের একটা ফাংশন দরকার, দেখি সেটা কোথায় আছে। সেটা হচ্ছে আমাদের র্যাপ করা দরকার। হ্যাঁ, দেখি কোনটার ভিতরে আছে। র্যাপ কন্টেন্ট, রিভিউ, ভিউ, র্যাপ কন্টেন্ট আছে, ম্যাক্রস, গ্রে স্টাইল, ফরম্যাটে থাকার কথা, পিকচার লেআউট, পিকচার বর্ডার, অ্যালাইন, আর কই পিকচার দিয়েছে, এখান থেকে আছে কিনা, যেন এটা লেখা যেন এর উপরে থাকে, এরকম একটা অপশন আছে। এখানে এখন দেখাচ্ছে না, কোথায় কোনো কিছু ভিতরে সেটা আবার সে বলতেছে এখানে আছে। আচ্ছা, এমনিতে পিছনে দেওয়া যায়, মানে এটা এই টেক্সটগুলোর পিছনে নেওয়া যায়। এই যে এখানে আছে সেট ব্যাকওয়ার্ড, মানে পিছনে নিয়ে চলে যাবে। ফরওয়ার্ড মানে সামনে আসা, ব্যাকওয়ার্ড মানে পিছনে চলে যাওয়া। এই যে চলে গেছে পিছনে। আরও যদি এখন কিন্তু ওই লেখার পিছনে যায় নাই, এটার পিছনে গেছিলো, এখন যদি আবার ব্যাকওয়ার্ড দিই চলে আসছে। এখন আমি চাইলে অতটা ছোটো না করলে হবে। এখন খুব কাছাকাছি আছে না? আগে তো দিলে ঢেকে দিত সাদা অংশ, এখন ঢেকে যাচ্ছে না, এটা পিছনে চলে গেছে, মনে হচ্ছে সাথে এই লেখাটা আছে। এই দিলাম, এখন একটা রিলেটেড ছবি দিলাম। ছবি দেওয়ার পরে আমরা এখানে কী করলাম, আমরা এই যে একটা ছবি, কিছু একটা হেডিং, ডেসক্রিপশন দিলাম। এখন মনে করি এটা এই পেজে শেষ। হ্যাঁ, এখন আরেকটা স্লাইড, আরেকটা পেজ নেব। তো কীভাবে নেব? এই যে এখানে দেখেন নিউ স্লাইড আছে, নিউ স্লাইডে ক্লিক করলাম, আবার এখানে নিউ স্লাইড আসলো। এই জায়গায় আমরা লিখলাম যে বেসিক কম্পিউটার CLS 1, এটা হচ্ছে ক্লাস 1 দিলাম। এইখানে আমরা মনে করি যে কোনো নির্দিষ্ট কিছু বিষয় লিখব, যে ইন্ট্রোডাকশন, কী কী আলোচনা হবে, তারপর হচ্ছে নিউ ফাইল, সেভ ফাইল, সেভ অ্যাজ, ক্লোজ, রিনেম, এইগুলো নিয়ে আলোচনা করবো। এখন মনে করেন এই টপিকগুলো আমরা অটোমেটিক দিলাম, একটা একটা করে চলে আসলো। যে এটা এখন এই জায়গাটা আমি একটু ডিজাইনের ব্যাপার আনি, যে এই জায়গাটা আমি চাচ্ছি একটু ব্যতিক্রম ডিজাইন করতে, একটা স্টাইল করতে। সেক্ষেত্রে এখানে দেখেন স্টাইলের জন্য কিছু দেয়া আছে, যে আমরা এই যে এরকম দিলে অটোমেটিক ডিজাইনটা চলে আসতেছে। হ্যাঁ, চমৎকার না? খুবই সিম্পল, একদম দিলে সাথে সাথে চলে আসতেছে। আমরা ওই সার যা করতে চাইতে বেটার কিছু এখন সিম্পলভাবে করে ফেলতে পারবো। এটা আসলো। হ্যাঁ, এখন আমি এই বক্সটার জন্য এত জায়গা নিতে চাচ্ছি না, কারণ এত কিছু আমি লিখি নাই, আমি অল্প কিছু লিখছি, আমি এটাকে ছোটো করে নিলাম। তাহলে এখানে আরেকটা বক্স নেওয়া যেতে পারে। এখানে একটা বক্স আমরা যদি নেই, এখানে একটা শেপ নেই, শেপ আছে এখানে, যে কোনো একটা শেপ নিতে পারি। আমরা এখানে চার্টও নিতে পারি, ইনসার্ট করে আমরা এখানে একটা চার্ট নিলাম। চার্টটা আমাদের দেখাবে চার্ট আসছে, চার্টের রিলেটেড এক্সেল শিট আসছে, মানে পার্সেন্টেজ শো করবে আসলে লেখার উপরে ফার্স্ট কোয়ার্টারে। তো আমরা আজকের এই ক্লাসটা
ইন্ট্রোডাকশন আসলে কতটুকু আলোচনা করব, প্রথমটা নাম দিলাম ইন্ট্রোডাকশন। হ্যাঁ, ইন্ট্রোডাকশন এইটার আলোচনা করব আমরা। মোট আমাদের কয়টা ভাগ? 1 2 3 4টা ভাগ না? 4 ভাগের আমরা আলোচনা করব 1 ভাগ 4:1 0:1 আছে। তো এইটা আমরা এটা টাইম দেওয়া আছে, মানে এভাবে পোর্শন করা আছে। তো এই জায়গায় আমরা 8.2 দেওয়া আছে, ইন্ট্রোডাকশনটা 8.2 আছে। তা আমরা এটাকে ফোর 4.2 করলাম। হ্যাঁ, এরপর একটা আমরা হচ্ছে নিউ ফাইলে আমরা কতটুকু আলোচনা করব তা যদি এখানে আমরা লিখে দিই। এইগুলো সব আপনাদের এখন তো এক্সেলের কাজ আপনাদেরকে দেখানো হয় নাই, এটা আবার পরে আমরা বুঝবো। জাস্ট এখানে আমরা ইনফরমেশনটা দেওয়ার জন্য এটাও আমরা চাচ্ছি যে এরকম কাজ হবে। আর বাকিটা হচ্ছে 4:1। এরপরে আমরা আলোচনা করছি কি নিয়ে? সেভ ফাইল নিয়ে। সেভ ফাইল নিয়ে আমরা মনে করি অল্প সময় আলোচনা হবে। এটা আলোচনা হবে 6 ভাগের 1 ভাগ। এটা আলোচনা কম হবে, 3 ভাগের 1 ভাগ দেখে দিলে কি হয়? হ্যাঁ, কমছে। আচ্ছা, বাকি অংশ এইভাবে আমরা যে ইনফরমেশন দিচ্ছি আমরা এই 5টা কেটে দিই, এটা আমাদের আর প্রয়োজন নেই এখন। অর্থাৎ এই ক্লাসের একটা কি আমি দেখানোর জন্য জাস্ট যে একটা কিছু টপিক আলোচনা করব, সেই টপিকের হেডিং আছে, রিলেটেড একটা গ্রাফ দিছি যে আজকের আলোচনাটা কোনটা কতটুকু হবে এরকম। এগুলো এডিট করা যায় চাইলে, এগুলো এখানে টাইম, মানে এগুলোর উপরে কীরকম টাইম নেব এটা একটা স্লাইড হতে পারে। বলেন তো আর একটা যদি পেজ নিতে চাই কোথায় ক্লিক করব? নিউ স্লাইডে ক্লিক করব। নিউ স্লাইডে ক্লিক করলাম, এখানে একটা টেক্সট দিলাম, এটা ক্লাস 2, এটা ইন্ট্রোডাকশন না, এটা হচ্ছে টাইপিং ক্লাস। সাপোজ এটা যদি টাইপিং হয়, আমরা ইনার ব্র্যাকেটে লিখলাম এটা ইংলিশ টাইপিং, ইএনজি দিলাম সংক্ষেপে। এটা ডিজাইন করতে চাইলে কুইক স্টাইল থেকে ডিজাইন করতে পারি, আরও অনেক ডিজাইন করার সুযোগ আছে। আমরা ফরম্যাট মেনু থেকে এখানে ডিজাইন করতে পারি, দেখেন একই জিনিস। আবার এখান থেকে টেক্সটগুলো ডিজাইন করতে পারি। আগেরটা আমরা শুধু শেপ ডিজাইন করছিলাম। হ্যাঁ, এটাই আমরা কিন্তু চাইলে শেপটাকে সিম্পল রেখে এই এটা হলো বর্ডার দিলাম, বাট এই লেখাটাকে এখান থেকে আমি এরকম ডিজাইন করে ফেলি। আমি যদি এখান থেকে না আসে, আমি যদি হোম মেনু থেকে আমি কুইক স্টাইলে যাই, সেখানে গিয়ে আমি এখন টেক্সটেও ডিজাইন আছে, আবার বক্সেও ডিজাইন আছে। বুঝছেন না বিষয়টা? আচ্ছা, যে কোনো একটা ডিজাইন আমরা চয়েস করে নিতে পারি। সবসময় যে এরকমই নিতে হবে বা এত বড় নিতে হবে এমন কোনো কথা না, আমরা কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে না? এই যে বক্সের ভিতরে আইকনগুলো দেখাচ্ছে, এইগুলো আসলে কী কাজে লাগে? এটা হচ্ছে ওই যেরকম চার্ট বসানোর জন্য, এটা হচ্ছে টেবিল বসানোর জন্য, এইখানে স্মার্ট গ্রাফিক্স আরও নতুন নতুন শেপ ডিজাইন বসানোর জন্য, এটা একটা ফ্ল্যাট একটা ছবি বসানোর জন্য, এখানে ক্লিপ আর্ট বিভিন্ন ছবি, এখানে মিডিয়া ক্লিপ ভিডিও কিন্তু এখানে শো করানোর জন্য। হ্যাঁ, আমরা যদি একটা ভিডিও নিয়ে দেখি কেমন হয়, আমরা ছোটো একটা ভিডিও নেব। ভিডিও নিলে আমার ভিডিও আছে মনে হচ্ছে, বড় বড় ভিডিও ইউটিউবে যাই, ড্রাই আই মায়োপিয়া বাই হাইলাইটেড ভিডিও, এই ভিডিওটা নিয়ে আসলাম। কোনো কারণবশত ফাইলটা সাপোর্ট করে নাই, মায়োপিয়ায় যাই। PowerPoint cannot insert a video format the selected, যেই ফরম্যাটটা দিছি ওটাও সাপোর্ট করে না, অন্য ফরম্যাট দিতে হবে। এইটা দিলাম, এটা ঠিক নিচ্ছে, ওই ফরম্যাটটা সাপোর্ট করে না, এটাও সাপোর্ট করে না। অর্থাৎ MP4 দরকার বা ওর AVI দরকার, সেটা এখানে নাই, আমার কাছে অন্য ফরম্যাট আছে, তো নিতে পারলাম না, দুঃখিত। আমি টেবিলটা দেখি। টেবিল এখানে ক্লিক করার সাথে সাথে কী আসছে দেখেন তো? টেবিল ক্লিক করলে সাথে সাথেই কতটা কলাম আর কতটা রোয়ের টেবিল। তো আমরা চাই যে 4টা কলাম হবে আর 6টা রো হবে। তো 4টা কলাম দিলাম আর 6টা
রো দিলাম, দিয়ে ওকে দিলাম, সুন্দর একটা টেবিল চলে আসছে না? এই টেবিলের ভিতরে আমরা তথ্যগুলো উপস্থাপন করতে পারি। তো আজকে আমাদের টাইপিং ক্লাসে হেডিং দিছি, তো এ রিলেটেড আমরা নিশ্চয়ই দিব কিছু। এখন এই জায়গায় দিলাম ডে 1, এই জায়গায় লিখলাম ডে 2, এই জায়গায় ডে 3। ধরি আমরা 4 দিন যাবত টাইপ করব 4। এখন প্রথম দিনে আমরা ASDFG এইটুক টাইপ করব, এবং এগুলোকে আমরা GFDSA ঘুরায় টাইপ করব। তারপর আমরা মিক্স করব, ASDFFG এরকম করব, ভিন্ন ভিন্নভাবে টাইপ করব। আর দ্বিতীয় দিনে এসে আমরা সেমিকোলনকে যে টাইপ করব সেগুলোকে একইভাবে ভিন্ন ভিন্নভাবে করব। তৃতীয় দিন আমরা এই তথ্যগুলো আমরা টেবিলের মাধ্যমে উপস্থাপন করলাম। আমরা এখানে কিন্তু একটা সুন্দর টেবিল দিতে পারলাম। চাইলে আমরা এটাকে আরও অন্য শেপও নিয়ে আসতে পারি, মানে এর টেক্সটগুলোকে মোটা করতে পারি। বা এই যে জায়গায় যদি আমরা চিন্তা করি যে টেবিলের এই হেডিংগুলো, এটা বলে হেডিং, হ্যাঁ, এগুলো দেখেন বাম পাশে চেপে আছে, বলেন তো মাঝখানে দিতে চাইলে কী করতে হবে? এখান থেকে দিয়ে দেখি চলে আসছে, কিন্তু উপরের দিকে আছে, কিন্তু মাঝখানে, কিন্তু উপরের দিকে একটু টেবিলের হেডের সাথে উপরের দাগের সাথে লেগে আছে। যদি একটু মাঝের দিকে আসতে ভালো হতো না, তো আমরা লেআউটে চলে যাই। লেআউটে যাই দেখি এই যে না, লেআউটে লাইনে যাই দেখি এটা আছে যদি উপর দিকে দাগগুলো দেখাচ্ছে না। এইটা যদি আমরা এইটা দিয়ে দিই তাহলে দেখেন সেন্টার, অ্যালাইন সেন্টার হয়ে গেলে। এখন মাঝখানে চলে আসে না পুরোপুরি? এখন যে সুন্দরটা হয়েছে, যদি কন্ট্রোল জেড দিয়ে আপনাদের দেখে, এটা কি সুন্দর লাগতো? প্রফেশনাল হয়েছে। একজন একটা প্রেজেন্টেশন শুধু তথ্যই উপস্থাপন করবে না, একটা প্রেজেন্টেশন উপস্থাপন করবে আপনি কতটা ভালো প্রেজেন্টেশন মেকার, বুঝছেন না? একটা খাবার, যখন ভালো একটা খাবার রান্না করছেন, তো এটা তো মুখে দিলে স্বাদ বোঝা যাবে, বাট আপনি কত সুন্দর করে সাজায় দিলেন, এটাও কিন্তু রুচির পরিচয়। অনেক ভালো খাবার, মানে একদম প্লেটের সাইড দিয়ে বায়া পড়তেছে, মানে আউলা জ্বালা দিয়ে দিচ্ছেন, সে আলাদা করে খাইতে কষ্ট হইতেছে, তখন খাবারের স্বাদ খাবে আর মজা পেপার বলবে খাবারটা সুন্দর আছিল, দিলি কেমনে তুই এটা? আবার দেখা যায় যে সাধারণ খাবার, জাস্ট ফ্রাইড রাইস করছেন, রাতে ভাত থেকে গেছিল, সকালে তার ভিতরে ডিম একটা ভেঙে দিয়া, এই পেঁয়াজ টেজ দিয়ে আপনি পেঁয়াজ কুলি দিয়ে আপনি সুন্দর গাজর টাজর দিয়ে একটু তেল দিয়ে ফ্রাই করে দিয়েছেন, ওইটুকু করে আপনি প্লেটের মাঝখানে সুন্দর করে একটা কাপের ভিতর নিয়ে স্টে করে দিয়েছেন। সাইডে আবার মনে করেন একটু আচার দিয়েছেন, একটা ধনেপাতার টুকরো দিয়েছেন, একটা কাঁচামরিচ দিয়েছেন। ও তো অনেকক্ষণ খাইবো না, এটা বসে তোমার চিন্তা করবো, আল্লাহ এত সুন্দর সাজাইছে, না জানি খাইতে ছবি তুলবো, ছবি তুলবো, ডে দিব, বন্ধু বান্ধব আজকে সকালে খাচ্ছি এই সেই। তাহলে প্রেজেন্টেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তা আপনারা যখন কোনো কাজ করবেন, আপনি তো একজনের বললেন, এক স্যার আপনাকে বা আপনার অফিসের বস বা আপনার যে কোনো জায়গায় প্রজেক্ট ম্যানেজার বললো যে আমরা আগামীকাল তো আসলে এই প্রজেক্টটা সম্পর্কে আলোচনা করবো, তা আপনি এটা একটা ব্রিফ দেওয়ার দায়িত্ব নেন, আপনি আলোচনা করবেন, বুঝাই দেবেন পার্টিকে আমরা আসলে কী করবো কাজটা। তখন আপনি একদম দাঁড়ায় কথা শুরু করছেন, আর আপনি করলেন কি, এরকম একটা প্রেজেন্টেশন, 6টা স্লাইডের একটা প্রেজেন্টেশন তৈরি করলেন যে আজকের আলোচনা বিষয় হচ্ছে আমরা প্রজেক্ট কীভাবে আমরা প্রোডাক্টগুলো কালেকশন করব। তো প্রোডাক্ট কালেকশন করার সোর্সগুলো হচ্ছে, 1 নম্বরে হচ্ছে আমরা মাঠ পর্যায়ে কৃষক থেকে আনতে পারি, আমরা গুদামজাত যারা করছে তাদের কিনতে পারি, গুদামজাত যারা করছে তাদের কিনে আমাদের কী সুবিধা অসুবিধা সংক্ষেপে এখানে লেখা আছে, বাকিটা আপনি ডিসকাশন করলেন দাঁড়ায়। তখন কিন্তু দেখবে আপনার কালার চয়েস, মানে আপনি হেডিংয়ের এই যে বক্সটায় কী কালার দিচ্ছেন, টেক্সটগুলো বোঝা যায় কিনা। যেমন ধরেন এটা লাইট কালার দিলেন, এটার কথাই যদি বলি, এখানে আপনি করলেন কি, এটা দিলেন একটা হালকা কালার, দূর থেকে তখন কিন্তু ওই লেখাটাও সাদা, ব্যাকগ্রাউন্ডটা সাদা, বোঝা যাবে না। হ্যাঁ, হালকা একটা কালার দিলেন, এখন কিন্তু ভালো দূর থেকে বোঝা যাবে না, পেছনের একজন ভালো বুঝবে না। তখন করতে হবে কি, আপনার যদি হালকা কালারে আপনি পেছনে দেন, তাহলে আপনার টেক্সটের কালার কী হবে, গাঢ় দিতে হবে, টেক্সটের কালার দিতে হবে গাঢ়, যাতে করে বোঝা যায়। এখন এই যে সাইডে আবার সাদা দাগগুলো আছে, এগুলোর জন্য ভালো বোঝা যাচ্ছে না, তো এগুলো আপনি এখান থেকে রিমুভ করে দেন। টেক্সটের আউটলাইন, টেক্সটের ইফেক্ট আপনি নান করে দিতে পারেন। এখানে শ্যাডো আছে, নো শ্যাডো দিয়ে দিলেন, এখন এগুলো স্পষ্ট হয়েছে অনেকটা। এইটা মানে প্রেজেন্টেশনে আপনার কথা তো শুনবেই, আপনি যা প্রেজেন্ট করতেছেন সেখানেও কিন্তু সে দেখার চেষ্টা করবে যে কতটা আসে। এই দেখেন এখানে সিম্পল একটা জিনিসে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা লুক আসছে। হ্যাঁ, যে দেখেন আমরা যেই জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারি, তার সবচেয়ে বেশি প্রোডাক্ট নিতে পারি হচ্ছে ইন্ট্রোডাকশন থেকে। এটা একটা কোম্পানি, এরা অনেক ভালো সাপ্লায়ার, এদের সম্বন্ধে আমাদের ভালো জানা আছে, বাট আরেকটা বৃহত্তর সাপ্লায়ার আছে যারা হচ্ছে অনেক দূরে, এরপরে অনেক ছোটো ছোটো সাপ্লায়ার আছে যারা ঢাকার কেরানীগঞ্জের আশপাশে থাকে, তাদের থেকে আমরা নিতে পারি।
আপনি ডিসকাশন করলেন, এখানে উপস্থাপন করলেন, এটা না দিয়েও তো করতে পারতেন, তাই না? কিন্তু এটা দিয়ে আপনার প্রেজেন্টেশনের ক্ষমতা, আপনার দক্ষতা, আপনার রুচি সব কিছু, এখানে কালার চয়েস, শেপ চয়েস, সব কিছু কিন্তু আপনার দক্ষতারই পরিচয়। এই দক্ষতাকে ফুটায় তোলার জন্য কিন্তু এই সফটওয়্যার। এখন এইটা আপনার আজকে যে এই ক্লাসটা করলেন, আপনারা চাইলেই জীবনে কোনো সময় কোনো প্রেজেন্টেশন মেকিং করতে পারবেন না। হ্যাঁ, এই সব কি মনে রাখতে হবে? জাস্ট সফটওয়্যার ওপেন করে খুঁজতে হবে। ধরেন প্রথম দিন একদম নিউ একটা ফাইল নিলেই তো ও আপনাকে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেবে, তাই না? এদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা যদি ওপেন করি, এরকম দিয়ে দেবে, এই মনে হবে ও এখানে তুমি লিখতে পারি আমার আজকের প্রজেক্টের নাম লিখতে পারি, অথবা আমার নাম লিখতে পারি, ওয়েলকাম টু নিউ প্রজেক্ট, আই অ্যাম সামথিং সামওয়ান, আমি নিজের নাম লিখলাম, একটা স্লাইড হয়ে গেল। এরপরে আমি পরের স্লাইডে এই তো লেখাই আছে বড় করে নিউ স্লাইডে গিয়ে আমি আজকের প্রজেক্টের নাম দিলাম যে প্রজেক্ট 1, এবার ডিসক্রিপশন দিলাম এবং প্রজেক্টের রিলেটেড একটা ইমেজ দিয়ে দিলাম, এই তার একটা স্লাইড হয়ে গেল। তখন আলোচনা আমি কীভাবে গুছাই নেব একটার পর একটা, সেগুলো কিন্তু করা সম্ভব। ইজ ইট পসিবল? এটা সম্ভব, কঠিন কিছু না। এখন হ্যাঁ, এই যে ছবি ক্লিক করলে তো ছবি নিয়ে আসা যায়, ছবি এনে ছবি বড় ছোটো করা যায়, এই সফটওয়্যার দিয়ে অনেক কিছু করা যায়। এখন সব কিছু তো আমরা শেখাইতে গেলে এর উপরে আলাদা 3 মাসের কোর্স হয়ে যাবে। এখানে প্রত্যেকটারই কাজ আছে, হ্যাঁ, প্রত্যেকটার কাজ আছে। যেমন ধরেন এইটু যদি দেখাই, হোম থেকে তো আমরা টেক্সটের বিভিন্ন কাজ করতে পারি, এটা মাইক্রোসফট ওয়ার্ডে, এই প্লেটটুকু আপনার পরিচিত না? এই শেপটা মাইক্রোসফট ওয়ার্ডে আছে, শেপের ডিজাইন আমরা করতে পারি, কুইক থেকে করতে পারি, আলাদা করে আমরা ডিজাইন করতে পারি শেপের আউটলাইন। প্রত্যেকটা আপনারা যখন প্র্যাকটিস করবেন, ক্লিক করে দেখবেন কি হয়, আগুন ধরে যাবে না। সব এলোমেলো করে শেষে কেটে দেওয়ার সময় কি ডোন্ট সেভ, শেষ। আপনি তো এগুলো সব ভেঙে ফেলতে পারবেন না, এ তো তারে লাল তার নীল তার লাগে তো আগুন ধরে যাবে না এই জায়গায়, সমস্যা নেই তো। আচ্ছা, এই যে গত ক্লাসে দেখেন নাম্বার অ্যান্ড বুলেটিং। এখন কথা হচ্ছে স্যার আগে যে একটু করেন সেটা গেল কই? এখানে দুইটা ফাইল ওপেন আছে, আমরা এই রানিং ফাইলটাকে আমরা কি করব, ক্লোজ করে দেবো, ডোন্ট সেভ করবো, এই যে আগের ফাইলটা চলে আসছে, এই ওপেনই ছিল এখানে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আমরা আর একটা, যদি এই 3টা পেজ নিয়েছি, আর একটা নতুন স্লাইড নেই, নেওয়ার পরে মনে হলো কি এইভাবে ডিজাইন যে করবো, পেজগুলো সাদা সাদা, কিন্তু আমি ডিজাইনটা আরও আই ক্যাচিং, আরও সুন্দর করতে চাচ্ছি, তো এখানে ডিজাইন ট্যাব আছে। তার আগে বলি নেই, আমরা যে টেক্সটের কাজ করছি এখানে, এই যে টেক্সটের এই যে নাম্বার অ্যান্ড বুলেটিং, এগুলো তো আমরা গত ক্লাসে দেখলাম মাইক্রোসফট ওয়ার্ডে, তাই না? এগুলো এখানেও আছে, তো আলাদা করে দেখানো তো কিছু নাই। টেক্সটের ডিরেকশন আছে। একটা বিষয় হচ্ছে কোনো এক পেজে আসে আপনার মনে হলো কি এই জায়গায় লিখবো হচ্ছে ভিডিও, বাট টোটালটাকে আমি করে দেবো বড় হাতে। আমাদের একটা ওখানে একটা এই ছিল যেটা দিয়ে এই সব আপার কেস, ভিডিও সব হয় নাই, আবার দেই আপার কেস হলো। এখন আমি চাচ্ছি কি লেখাটার অ্যালাইন, এই দেখেন টেক্সট ডেকোরেশন, ডিরেকশন কোন দিকে যাবে, টেক্সটটা অ্যালাইন কেমন হবে। এখন দিলাম যে তুমি এইভাবে হও, পাশাপাশি অনেক সময় হয় না, আমরা চাইলে সাইডে এরকম দেওয়া লাগতে পারে যে আমার সাইডে উপরে নিচে লেখাটা হবে, এটা এখানে দিলাম। এইভাবে কিন্তু এই প্লেটগুলো থেকে অনেক ধরনের টুলস দিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, এখন আরেকটা জিনিস আসে যেটা ডিজাইন, উপর থেকে ইনসার্টে আসলে কি প্রবেশ করাবো। এই যে ওয়ার্ড আর্ট, আগে মাইক্রোসফট ওয়ার্ডে এই ফাংশনটা নিয়ে আমরা যখন টাইপ শিখছি, এটা নিয়ে এত মজা করতাম। একটু দেখাই দিই যে সামনে যেহেতু আসছে ইনসার্ট মেনুতে, তো পিকচার টেবিলে তো দিতেই পারবো। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখছি টেবিল আছে, এখানে টেবিল আছে, পিকচার আছে, শেপ আছে, এইটাকে চার্ট দেখাইলাম, একটা টেক্সট বক্স নিয়ে এখানে আলাদা কিছু লিখতে পারি, ডেট অ্যান্ড টাইম যোগ করতে পারি, এগুলো দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এরপরে স্লাইডের নাম্বার দিতে পারি, এটা কত নাম্বার স্লাইড, ইকুয়েশন দিতে পারি, অডিও ফাইল দিতে পারি, ভিডিও ফাইল দিতে পারি, এগুলো নির্দিষ্ট ফরম্যাটে হইতে হবে। এখন আসলে থাক এই যে ওয়ার্ড আর্টটা আসলে কি, ওয়ার্ড আর্ট হচ্ছে না একটা লেখাকে এখানে দেখেন সিম্পল একটা দিয়ে দিছে, একটা দিয়ে বলতেছে এখানে তুমি যা লেখবা লেখো। এখন লিখলাম নিউ ফাইল, যেই ডিজাইনটা চয়েস করছি সেটা কিন্তু এখানে হয়ে গেছে, আমি এখানে রাখলাম। আগে অনেক সুন্দর সুন্দর বাঁকা মাল্টি কালার এরকম দেয়া থাকতো, আমরা সেগুলো চয়েস করতাম, নিজেদের নাম এরকম ডেকোরেশন করে লিখতাম। আচ্ছা, এখন আসেন ডিজাইনে, ইনসার্ট গেল, ডিজাইনে যদি আসি, ডিজাইনে এসে দেখা যায় পেজের ডিজাইন সে দেখাচ্ছে যে আপনি বাই ডিফল্ট অনেক ডিজাইন করা আছে, আপনি কোনটা চান। হ্যাঁ, আমি এখান থেকে কোনো একটা ডিজাইন চয়েস করলে দেখেন না কি হয় কাহিনিটা, পুরো সব স্লাইডগুলো দেখেন এই ডিজাইন হয়ে গেছে। এখন একটা করলে তো আপনি ওই পেজের কালার করবেন, তখন তো ডিজাইন করবেন না, ওই পেজের কালার দিবেন, এই যে
কালার টালার দিয়ে করবেন। আর যখন পুরো স্লাইডের জন্য একটা ডিফল্ট ডিজাইন সহজে যে আজকের ডিজাইনটা করবো মূলত এই কালারের সাথে, এভাবে করবো, অথবা আমি এরকম হালকা কালার দিয়ে করতে চাচ্ছি, এগুলো আসলে ডিপেন্ড করে আপনি কোন বিষয়ের উপরে আসলে প্রেজেন্টেশন মেক করবেন। যদি প্রেজেন্টেশন মেক করেন বাচ্চাদের জন্য, তখন তার এই অ্যাশ কালার দিলে হবে না, ওদের জন্য মাল্টি কালার দিতে হবে, লাল সবুজ নীল, যাতে করে ওরা আনন্দ পায়। আর যখন স্যাড বিষয়ে একজনের মৃত্যু রিলেটেড আপনি একটা প্রেজেন্টেশন করবেন, তখন তো এই সাদা কালার দিয়ে শেষ করবেন, তাই না? এগুলো বুঝতে হয় ফিল উপরে, মানে কোন ধরনের ফিলিংয়ের উপরে আপনি কাজ করবেন। এরপর আপনি কোনো একটা সফট কোনো বিষয় নিয়ে কাজ করতেছেন, তখন সফট কালার ইউজ করবেন। কালারের সফট আর হার্ড বোঝেন, কিছু কালার আছে কড়া, কিছু কালার আছে মানে হালকা, নিজের কাছে দেখতে এই যে কালারটা হালকা না, চোখে কিন্তু কোনো প্রেশার দেয় না। আর কড়া কালার দেখাচ্ছি এখানে দেখি আছে কিনা। হ্যাঁ, ওইটাও খুব কড়া ছিল, আরো কড়াটা দেখাইতে চেষ্টা করছিলাম। এটা কিন্তু একটু চোখে একটু প্রেশার দেয়। হ্যাঁ, এরপর আমি একটু আরেকটা জিনিস দেখাই, এখানে কালারে দেয়, যেগুলো প্রেশার দেয় সেগুলো দূর থেকে ভালো দেখা যায়, কিন্তু চোখের উপর একটু প্রেশার হয়। স্পেকট্রামের ভিতরে আসলো না কালারটা, কারণ আছে ও পুরো ডিজাইনের সাথে মিলায় নিছে। সিঙ্গেল কালার দিলে ভালো হইতো। আবার যেটা এই যে এটা অনেক দূর থেকে এই বক্সটা দেখা যাবে, কিন্তু বক্সটা দেখতে চোখে একটু প্রেশার বেশি লাগবে। যত কালারটা জল জলে, যত বেশি লাইট প্রডিউস করবে জল জলে বেশি, তত চোখে আঘাত করবে বেশি। এটা দুইটা জিনিস হয়, অ্যাটেনশন নেয় এবং একটু বিরক্তিও সৃষ্টি করে। এটা লম্বা সময় দেখা যায় না। অনেক কাপড় চোপড়ে দেখবেন যে অনেক মানে ডিজাইন আছে, ওদের তাকালে মাথা ঘুরাবে, আপনার মনে হবে এটা নড়তেছে। এটা হয় কি, দূর থেকে অ্যাটেনশন নেয়, কিন্তু এটা বেশিক্ষণ তাকায় থাকা যাবে না, অস্বস্তি লাগবে। যেমন রেড ফ্ল্যাগ সবসময় বিপদ সংকেতের জন্য লাল পতাকা কেন দেয়? দূর থেকে এটা সহজে অ্যাটেনশন নেয়। কিন্তু আপনি যদি লাল ড্রেস পরেন, আপনার দিকে বেশিক্ষণ তাকায় থাকতে পারবে না, অস্বস্তি লাগবে। কিন্তু লাল আপনাকে অ্যাটেনশন দিবে, অন্য কেউ সহজ আপনার দিকে তাকাবে, কিন্তু বেশি সময় ধরে তাকায় থাকা যায় না। বুঝতে পারছেন? এটা বলে কালার সাইকোলজি। আপনি কোন প্লেজে কাদেরকে দেখানোর জন্য কত সময় তার অ্যাটেনশন দিবে, এবং আপনার এই টোটাল প্রেজেন্টেশনের মানে কি টপিক্সের উপরে। সে এখন আপনি কৃষির উপরে একটা প্রেজেন্টেশন করবেন, কৃষিকাজের উপরে, তখন বলেন তো কি ধরনের ডিজাইন আমরা নেব? সবুজ। এক্স্যাক্টলি, ইউর রাইট। তখন আমরা নেব একটু গ্রিনিশ একটা নিব। তখন হলো কি, কৃষিটা যেহেতু সবুজ বাই ন্যাচারাল একটা প্রোডাক্ট, আমরা নিম পাতার উপরে যদি আমরা কোনো লেকচার প্রেজেন্টেশন দেই, তাহলে অবশ্যই গ্রিনিশ একটা আইটেম নেব, তাই না? এখন যদি আমরা কাঁঠালের উপর নেই, তাহলে কাঁঠালি কালার নেব। ইলিশ নিলে রূপালি কোনো কালার নেব, তাই না? এইভাবে হচ্ছে কালারটা আসলে মানে সিলেক্ট করলে ভালো হয়। আপনি যে কোনো কালার নিতে পারেন, আপনি ঈদের জন্য আপনি একটা নিতে পারেন, আপনি রমজানের জন্য একটা নিতে পারেন, আপনার যে ইচ্ছা তাই নিতে পারেন। এরপরেও এইগুলো তো দেখবে একজন যে সে আসলে কি ডিজাইন, কী ধরনের কালার চয়েস করছে প্রেজেন্টেশনে মেক করার জন্য। একজন বললো যে ভালো লেকচার দিছে, কিন্তু যা প্রেজেন্টেশন করছে ওদিকে তাকাইলে তো মেজাজ খারাপ হয়ে যায়, কী কালার দিচ্ছে এগুলো। এরকম হয়। আপনিও নেক্সট টাইম কোনো প্রোগ্রামে জয়েন করলে দেখবেন যে সবই ঠিক আছে, কিন্তু উনি এত চিল্লাইলো কি লেগে, এত চিল্লান লাগে, একটু আস্তে বলতে পারতো। দেখেন, একটা ভালো প্রেজেন্টেশনের কতগুলো বৈশিষ্ট্য, তার ভয়েস সব ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে কি সে রোবটের মতো শক্ত হয়ে রয়েছে, একটু দৈরে ছেড়ে কথা বলবো না? ডিমান্ডটা কোন জায়গায় মানুষের? আবার হচ্ছে যে বয়ুখের মতো যদি হয়, যে যা বলছে ঠিক আছে, তুই সত্য বল মিথ্যা বল, তোর সত্য মিথ্যা বলার একটা রাইট আছে, বাক স্বাধীনতা আছে, কিন্তু দৌড়োদৌড়ি এমন লাফাইতেছে কি লেগে, বান্দরের মতো লাফাইতেছে। এক্স্যাক্টলি। তাহলে এই যে বিষয়গুলো, ওটা একটা প্রেজেন্টেশন, কিন্তু উনি সংবাদ প্রেজেন্টেশন করেন, উনিও কিন্তু পিছনে ছবি বা ইমেজ বা ভিডিও দেখান, তাই না? তো এখন বিষয় হচ্ছে একজন প্রেজেন্টার হিসেবে কোনো জায়গায় কোনো তথ্য উপস্থাপন করতে গিয়ে আপনাকে একটা সুন্দর প্রেজেন্টেশন মেক করা লাগতে পারে, এবং যথার্থ ইমেজ, টেক্সট, টেবিল, চার্ট যা দরকার দেবেন। এর সাথে সাথে আপনি ভালো বলার চেষ্টা করবেন। তখন ওভারঅল একজনে বলবে না অসাম, একদম বলার কিছু নেই, এত সুন্দর প্রেজেন্টেশন করছে, আমিও চেষ্টা করব। মানুষ তো আসলে মানুষকে দেখে শিখে। আপনি একটা প্রোগ্রামে গেলেন, যা দেখলেন যে মানে ওই ভাইটার মনে করেন টুপির স্টাইলটা খুব আপনার পছন্দ হয়েছে, যে এই টুপিটা কোথা থেকে কিনলো, মন চাই যে প্রেজেন্টেশন শেষে তার দিলাম, ভাই টুপিটা কোন ব্র্যান্ডের, কোথা থেকে কিনছেন, আমি এটা কিনবো। এটা দেখার পর চাহিদা তৈরি হয়েছে। অথবা তার হাত নাড়া দেখে, হানিফ সংকেতের হাত নাড়া দেখে অনেকেই কিন্তু পরবর্তী জীবনে বক্তব্য দেওয়ার সময় এরকম হাত নাড়া শিখছে। হানিফ সংকেত এটার উদ্যোক্তা, এটার প্রবক্তা, যে
প্রেজেন্টেশন দেওয়ার সময় নির্দিষ্ট ভঙ্গিতে যদি হাত মারে তাহলে মানুষের অ্যাটেনশন আরও ক্রিয়েট করে এবং সেটা নিজেরও ভালো একটা ইমেজ তৈরি করে। এই যে একজনকে দেখে একজন শেখা, আপনি ভালো কিছু করবেন, আপনি ভালো একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, দেখবেন আপনার অডিয়েন্সরা আপনাকে দেখে চিন্তা করবে পাওয়ার পয়েন্ট দিয়ে এত সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এটা শিখতে হবে। যা ভুল করছি পাওয়ার পয়েন্ট না শিখে বললো যে ভাই এগুলো কোথেকে শিখছেন, যে ভাই এগুলো তো আসলে এত বেশি শেখা লাগে নাই, কনফার্ম আইটিতে একটা ক্লাস নিয়েছিল, একটা ক্লাসে একদিন জাস্ট 20-25 মিনিট দেখাই দিছে, তারপর থেকে তো আমি নিজে নিজে করতে পারছি। বলেন কি একটা ক্লাসে? হ্যাঁ, একটা ক্লাসে সম্ভব। এখন আজকে দেখছেন, কালকে তো প্রয়োজন না হতে পারে, 1 বছর পর প্রয়োজন হবে, তখন কি করবেন? এই সব কি আপনার মাথায় থাকবে, মনে থাকবে? সব কি মনে থাকা দরকার বটে? সব মনে থাকা দরকার না। আপনি জাস্ট একটা নতুন স্লাইড ওপেন করবেন, আপনি পর্যায়ক্রমে সব নেবেন, আপনার হঠাৎ করে কোনো একটা জিনিস মনে নেই। আপনাদের স্বাবলম্বী করে দিচ্ছি, আপনি একটা নির্দিষ্ট অংশ আপনার মনে নেই, আপনি চলে যাবেন ইউটিউবে। এখন শুধু ইউটিউব দেখলে কিন্তু বুঝতেন না, এত লেকচার তো আর ইউটিউবে আপনি ধরে ধরে দেখবেন না, এত আপনাদের অবস্থা বুঝে তো আর ইউটিউব ভিডিও তৈরি, ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য তো আর ইউটিউব ভিডিও হয় না, এটা কমিউনিটির জন্য হয়। আপনারা যে কতটুকু পারেন এটা আমি জানি বিধায় সেভাবেই কিন্তু ক্লাসটা নিছি। ইউটিউবে যে ভিডিও করছে সে তো আর জানে না যে আপনি এর আগে কতটুকু জানেন। ফলে এমন কিছু হবে যা আপনি একদমই বিরক্তিকর, আবার এমন কিছু হবে যা আপনার মাথার উপরে চলে যাবে। তো ভিডিও দেখার আগে যতটুকু যোগ্যতা দরকার সেইটুকু আপনাদেরকে আমি এখানে ক্লাসে দিয়ে দিলাম। মূলত শুরু করতে হয় কিভাবে অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, এখানে কিন্তু আরও অনেক কিছু করা যায়, বুঝছেন? এই লেখাটা এখন আসে না, কিন্তু এমন হবে লেখাটা আমি একটা ইফেক্ট দেবো, যে লেখাটা এখানে আসবে, আমি যখন এই পেজে আসবো, এই পেজ থেকে যখন এই পেজে আসবো, আসলে লেখাটা টাক 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 করে একটা করে অক্ষর পড়বে। এগুলো অ্যানিমেশন দেওয়া যায়, স্লাইড দেওয়া যায় এখান থেকে। আমরা যদি এই লেখাটা সিলেক্ট করে দেখেন অ্যাপেয়ার, কীভাবে অ্যাপেয়ার হবে? এইভাবে আসবে নাকি এইভাবে আসবে, নাকি এইভাবে আসবে? এইভাবে কিন্তু এটাকে বিভিন্ন ডিজাইন দেওয়া যায়, নাকি এইভাবে ঘুরতে 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 আসবে। আমরা এই টেক্সটটা যদি চিন্তা করি, টেক্সটটা যদি ঘুরতে ঘুরতে আসে, সরি এই হুইলে, তাহলে সুন্দর হয় না? যে দেখেন আমি কথা বললাম যে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এই বলার সাথে সাথে এই পেজটা আসলো আর এটা সুন্দর ঘুরে আসলো। বাপরে কাপনা করছে, এটা গোল, এটা ঘুরাই ঘুরে আসছে। আমার তো কোনো কেরামতি নেই, জাস্ট আমি জানি যে এখানে দিলেই হয়। এখন এই যে বেসিক জিনিসগুলো, এইগুলো জানা থাকলে হয় কি, তখন ভালো প্রেজেন্টেশনের জন্য আপনি যখন লিখতে হয় হাউ টু মেক আ গুড প্রেজেন্টেশন ইন কোথায় তৈরি করবেন? এটা পাওয়ার পয়েন্টে, তাই না? পাওয়ার পয়েন্ট। এখন কি বিষয়ের উপরে? ফর কিডস লার্নিং, বাচ্চাদের পড়াশোনার উপরে পাওয়ার পয়েন্টে একটা সুন্দর প্রেজেন্টেশন কিভাবে তৈরি করা যায়। আপনি পাওয়ার পয়েন্টে বেসিক জানেন, অথবা জীবনে আমাদের এখানে দেখছেন, ব্যবহার করছেন বা করবেন, তখন যদি আপনি একটা ভিডিও দেখেন, আমার একটা ফেভারিট ভিডিও হচ্ছে এইটা এখানে সংক্ষেপে দেখাবে। এই দেখেন পাওয়ার পয়েন্ট ফর বিগিনার দেয়া আছে। এখন বিষয় হচ্ছে কি, এই ভিডিও কিন্তু অনেক আগে, 4 বছর আগের দেয়া, 4 বছর আগের ভিডিও দেয়া। তাহলে আপনি তো এখানে কোর্স না নিয়ে নিজেই তো বাসায় দেখে শিখে ফেলতে পারতেন। কথা হচ্ছে এইটাই যে শিখবেন, এটা তো এখানে আসার পর আপনাকে আমি বললাম। এই জন্যই কোর্স করা মানে আপনি কখনোই ভিডিও দেখবেন না তা না, কোর্স করার পরে আপনি ভিডিও দেখবেন। কিন্তু আগেও তো ভিডিও দেখতে পারতেন, আগে যে গাইডলাইনটা আপনার ছিল না, যে পাওয়ার পয়েন্ট দিয়ে কী করে, কেন করে, কিভাবে করে, এরপরে রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য আমি এখানে সাজেশন দিলাম। কিন্তু আপনি এই পর্যন্ত না এসে আপনি কেনই বা আগে এই ভিডিওটা দেখবেন? আপনি কীভাবে চিন্তা করবেন যে আমার পাওয়ার পয়েন্ট দরকার এবং কেন দরকার, কিভাবে দরকার, তারপর আমি কি লিখবো? এই চিন্তা তো আপনার আসতো না। এখন এখানে ক্লাসে আসছেন, আমরা পাওয়ার পয়েন্টের ক্লাস নিয়েছি, যতটুকু জানাইছি, আরও অ্যাডভান্স জানার জন্য, যেহেতু আমাদের অনেক লম্বা ক্লাস হবে না এগুলোর উপরে, এই জন্য আপনাদেরকে কীভাবে সার্চ করে নিজেদের প্রয়োজনটা মেটানো হবে। সবসময় তো আর কিডস লার্নিংয়ের উপরে প্রেজেন্টেশন করবেন না। এটা হতে পারে প্রজেক্টের উপরে, ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের উপরে হতে পারে, এটা কোনো ধর্মীয় ব্যাপার হতে পারে। আপনি লিখলেন ফর ইসলামিক স্কলার, ফর হাদিদ, ফর কোরআন, ফর তাফসির, যে কোনো বিষয়ের উপরে লিখলেন, একটা রিলেটেড একটা কাছাকাছি আসলো। হুবহু তো আর আসবে না, উনি এটা দিচ্ছে, এটা দেখায়, মনে করেন এটা হচ্ছে একটা কয় মিনিটের ভিডিও, একটু দেখি 20 মিনিটের ভিডিও। এটা দেখার পর আপনি হয়তো নতুন কিছু জানলেন যা আমিও জানি না, এমন হতে পারে। কারণ এর ভিতরে অনেক কাজ আছে। একটা পাওয়ার পয়েন্টের একটা সফটওয়্যারের ভিতরে দেখেন, প্রত্যেকটা জায়গায় কতগুলো করে টুলস, এমনও জটিল ব্যবহার আছে যা আমি কখনো করি নাই, হয়তো বা এমনও হতে পারে। তা আপনি সেগুলো প্রয়োজন থাকলে সেগুলো গ্রহণ করবেন, না হলে স্কিপ করবেন।
এবং এই ভিডিও কিন্তু একজনের ভিডিও দেখে আপনার সব চাহিদা পুরো নাও হতে পারে। একজনের যেমন উপায় দেখাইছে আপনি বুঝতে সারতে পারেন নাই, বা তার ভার্সনের সাথে মিলে না, আপনি এগুলো পাচ্ছেন না, এমনও তো হতে পারে। এই দেখেন এইটা সে ওপেন করছে, এরকম কি আমাদের প্লেটটা কীরকম আসছে, এই ভিডিওর সাথে কি আমাদেরটা মিল আছে কালার, দেখেন তো এর টপটা কেমন, এর আইকনগুলো কেমন, আমাদের তো এরকম না, কিছুটা মিল আছে কিন্তু সবটা কিন্তু মিল নাই। হ্যাঁ, এখানে পাওয়ার পয়েন্ট ওনাটা হচ্ছে অনেক আপডেট ভার্সন। প্র্যাকটিক্যালি করা আর ভিডিও দেখা অনেক। ভিডিও থেকে সাপোর্ট নেবেন, এই যে ডিজাইন করতেছে, এই যে পাওয়ার পয়েন্ট বেসিকের উপরে সে নিজে একটা প্রেজেন্টেশন করতেছে, এই যে ডিফল্ট কালার দিছে, হোমে গেল,